সো আমরা আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল ডি, এখানে শিখবো আমরা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। সো চলুন আমরা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের প্রথম শিখতেছি আমরা ডেফিনেশন অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট। সো লিকুইডিটি ম্যানেজমেন্ট কি, আপনি খুব সহজে লিখবেন লিকুইডিটি ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, একটা মেকানিজম, যে মেকানিজমে কি করে থাকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, ব্যাংক, লিজিং কোম্পানি কি করে তার তার লিকুইডিটি ম্যানেজ করে থাকে। ঠিক আছে, তার লিকুইডিটি ম্যানেজ করে থাকে। এটা ইম্পর্টেন্ট কেন? কাস্টমার ট্রাস্ট রক্ষা করার জন্য আমরা সবাই জানি রেগুলেটরি রিকোয়ারমেন্ট আমার সিআরএসএলআর অবশ্যই মেনটেন করা লাগবে। অপারেশনাল স্মুথনেস এর জন্য, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করার জন্য আমার এটার দরকার হবে। টোল কি কি? আমি ক্যাশ রিজার্ভ করতেছি, ইন্টারব্যাংক লোন করতেছি, ট্রেজারি বিল কিনতেছি, এগুলোর মাধ্যমে আমি লিকুইডিটি ম্যানেজ করে থাকি, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজ করতেছি, সেন্ট্রাল ব্যাংক ফেসিলিটি দিচ্ছে আমাকে রিপো রিভার্স রিপো নেওয়ার জন্য, লিকুইডিটি রেশিও আমি মেনটেন করতেছি। এডি রেশিও কি আমরা সবাই জানি, আন্ডারস্ট্যান্ডিং এডি রেশিও আমরা জানি অ্যাডভান্স ডিপোজিট রেশিও, মানে 100 টাকা আমি যদি ডিপোজিট নেই আমি সর্বোচ্চ কত টাকা লোন দিতে পারবো। আমরা সবাই জানি বাংলাদেশে এডি রেশিও হলো 87%। 87% মানে আমি 100 টাকা লোন নিলে আমি 87 টাকা পর্যন্ত, আমি 100 টাকা ডিপোজিট নিলে, 100 টাকা ডিপোজিট নিলে আমি 87 টাকা, সর্বোচ্চ 87 টাকা পর্যন্ত আমি কি করতে পারবো, লোন হিসেবে মানুষকে দিতে পারবো। এটা হলো আমার এডি রেশিও। সো এডি রেশিও ফর্মুলা হলো টোটাল অ্যাডভান্স ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট। সো আমার যদি আমি একটা এক্সাম্পল দিয়ে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি। আপনি যদি এটা 100 ধরেন, উপরে যদি 100 ধরেন, হ্যাঁ, আমি যদি এখানে 100 ধরি, ধরেন আমার আমার টোটাল ডিপোজিট ডিভাইড বাই টোটাল, টোটাল অ্যাডভান্স ডিভাইড বাই টোটাল ডিপোজিট, মানে উপরে হলো 100 টাকা লোন যদি আমার অ্যাডভান্স থাকে, সরি আমি এটা এটা ভুল বলছি, আমার যদি আমার 87 টাকা আমার কি থাকবে, অ্যাডভান্স থাকবে, আমার 100 টাকা ডিপোজিট এগেনস্ট, 100 টাকা ডিপোজিট এগেনস্ট, তো সমস্যা ইন্টু যদি আমি 100 দিই, সো ইন্টু যদি 100 দিতে, এটা এটা হবে কত, 87%, 87%, যেটা বাংলাদেশের গাইডলাইনে বলা আছে। ঠিক আছে, বাংলাদেশের ব্যাংকের গাইডলাইনে বলা আছে। এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি 5 কোটি টাকা যদি আমার ডিপোজিট হয়, সরি অ্যাডভান্স হয়, আমার যদি ডিপোজিট হয় 10 কোটি টাকা, সো আমার এডি রেশিও হলো আমার 50%, এডি রেশিও হলো 50%। সো সিম্পল একটা ম্যাথ, আর না পারার কিছুই নাই। সো আশা করি আপনি পারবেন এটা। সো এটা আসলে আপনি অবশ্যই সুন্দর করে ম্যাথটা এক্সাম্পল দিয়ে বোঝাবেন। আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেট লায়াবিলিটি এন্ড ইটস সিগনিফিকেন্ট। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট আমরা অলরেডি পড়ে আসছি, এটা একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, একটা প্রসেস, যে প্রসেস আমি কি করি অ্যাসেট লায়াবিলিটির আমি 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 মেনটেন করে থাকি। মেনটেন করি কেন? আমার লিকুইডিটি এনশিওর করার জন্য, স্টেবিলিটি এনশিওর করার জন্য। এটা বেনিফিটটা কি? লিকুইডিটি ম্যানেজমেন্ট, প্রফিট ম্যাক্সিমাইজেশন, রিস্ক মিটিগেশন, রেগুলেটরি এনহ্যান্স, এই জিনিসগুলোর জন্য আমি করে থাকি। এলকো ফরমেশন রোল এন্ড রেসপন্সিবিলিটি। এলকো আমরা জানি কি, এলকো এলকো হলো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি। এখানে একটা জিনিস মনে রাখেন আপনি, ধরেন অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে একটা জিনিস, ডিপার্টমেন্টে কি থাকে, ডিপার্টমেন্টে হেড থাকে, তার আন্ডার অনেকগুলো এমপ্লয়ি থাকে, যারা কি করে ডিপার্টমেন্টের রুলস রেগুলেশন গুলো পালন করে থাকে, কাজকর্ম করে থাকে, সহজ কথায়। আর কমিটি কি? কমিটি হলো আমার, আপনি ধরেন কমিটি হলো এখান থেকে কয়জন, এখান থেকে কয়জন, এখান থেকে কয়জন, সবাই মিলে একটা কমিটি করি। কমিটি শুধু মিটিং হয়, মিটিং এর ডিসিশন হয়, ডিসিশন গুলো ইমপ্লিমেন্ট করে হলো বিভিন্ন ডিপার্টমেন্ট। ঠিক আছে। সো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি হলো একটা কমিটি, যেখানে আমার আমার কি থাকে, ট্রেজারি হেড থাকে, সিএফও থাকে, এমডি থাকে। ঠিক আছে, সবাই মিলে একটা কমিটি, ওইখানে হলো আলোচনা করে ডিসিশন নেয়, ডিসিশন গুলো ইমপ্লিমেন্ট করে হলো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অথবা ট্রেজারি ডিপার্টমেন্ট হলো ইমপ্লিমেন্ট করে থাকে। আর কমিটি কি করে? কমিটি শুধু মিটিং করে থাকে, এভাবে মনে রাখেন, কমিটি হলো মিটিং করে থাকে। তো এটা ফরমেশন স্ট্রাকচার কি, কমিটির চেয়ারপারসন হয় সিইও অথবা এমডি হয়, এবং সিএফও থাকে, ট্রেজারি হেড থাকে, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড থাকে, বোর্ড মেম্বাররা থাকে মাঝে মাঝে। তাদের রেসপন্সিবিলিটি কি? স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে থাকে, তারা রিস্ক ওভারসেট করে থাকে, রেগুলেটরি কমপ্লায়েন্স করে থাকে, পারফরমেন্স মনিটরিং করে থাকে। আমি যে কথাটা বলছিলাম, ওরা কিন্তু ওভারসেট করে, ডিসকাশন করে, ওরা কিন্তু পলিসি সেট করে, ওরা কিন্তু ইমপ্লিমেন্ট করে না, কাজগুলা করে না। ওই কমিটি কিন্তু শুধু মিটিং করে থাকে, এবং কাজগুলা করাই হইলো আমার বিভিন্ন ডিপার্টমেন্টের থ্রুতে। এই যে ডেস্ক, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক হলো, ডেস্ক জবটা করে আমার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে, এলকো কমিটিতে যে ডিসিশন গুলো হয়, ওই ডিসিশন গুলো ইমপ্লিমেন্ট করে থাকে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক। ঠিক আছে, এটা হলো অপারেশনাল আর্ম, অপারেশনাল টিম, আপনি ওইভাবে বলতে পারেন, যারা কি করে এলকোর যে স্ট্র্যাটেজি গুলো, ডিসিশন গুলো হয়, এগুলো ইমপ্লিমেন্ট করে থাকে। আপনি এইভাবে লিখে দিলে হবে সহজ করে। তাদের রেসপন্সিবিলিটি এক্সিকিউশন করে থাকে, তাদের রেসপন্সিবিলিটি কি, তারা এক্সিকিউশন করে থাকে, মনিটর করে থাকে, রিপোর্টিং করে থাকে। রিপোর্টিং করে কোথায়? অ্যালকো কমিটিতে রিপোর্ট করে, এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে থাকে। রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে, ডেটা ইনসাইট, তারা ডেটা নিয়ে কাজ করে থাকে, তারা ডেটা নিয়েও কাজ করে থাকে, তারা ডেটা নিয়েও কাজ করে থাকে।
এবার আসে ট্রেজারি ফাংশন। আমরা ইন্টিগ্রেটেড ট্রেজারি নিয়ে পড়ছিলাম এই আজকে ক্লাসে। তো ট্রেজারি ফাংশনে কি আছে, আমার ফ্রন্ট অফিস আছে, মিড অফিস আছে, ব্যাক অফিস আছে। তো ট্রেজারি ফাংশনে তিনটা অফিসের মাধ্যমে, ফ্রন্ট, মিড, ব্যাক অফিসের মাধ্যমে পুরা ট্রেজারি ডিপার্টমেন্টটা রান করে থাকে, ঠিক আছে। তো এটা আমার কাছে অদ্ভুত লাগতো যে ট্রেজারি ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট, আবার ফ্রন্ট, মিড, ব্যাক অফিসের আবার কাজগুলা কি কি কেন সেপারেটলি ভাগ করা হয়েছে, এটার অবশ্যই পারপাস আছে, বুঝছেন। ফ্রন্ট অফিসের কাজ হলো কি, আমার আমার ট্রেনিং করা, বাই সেল করা। ফ্রন্ট অফিসের কাজ হলো বাই সেল করা। আপনার ফ্রন্ট অফিসের বর্তমানে যদি আরেকটা রিয়েল এক্সাম্পল দিই, আমরা কি করি এখন, ট্রেজারি বিল বন্ড বাই সেল করার জন্য প্রত্যেকটা ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টের সেপারেট উইং থাকা লাগে, বুঝছেন। সেপারেট উইং থাকা লাগে যারা ডেডিকেটেড টু যে পাবলিকের হয়ে বা বিভিন্ন কোম্পানির হয়ে ট্রেজারি বিল বন্ড বাই সেল করবে, ওইটা হলো ফ্রন্ট অফিসের কাজ। ওইটা হলো ফ্রন্ট অফিসের কাজ। 2 নম্বর হলো কাস্টমার ডিল। তারা কাস্টমার ডিল করে থাকে, যেটা অলরেডি বললাম। মার্কেট অ্যানালাইসিস, ওরা মার্কেট অ্যানালাইসিস করে থাকে, ফরেন কারেন্সি বাই সেল করে থাকে। আপনি দেখবেন ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টে ঢুকলে এখানে কিছু গড়ি আছে, যে আবার এই ইউএসএ এখন কয়টা বাজে, ইউরোপে কয়টা বাজে, ওরকম গড়ি আছে। এই গড়িগুলো কেন টানানো আছে, কারণ ওদের মার্কেটে কখন ওপেন হবে, ওই মার্কেটে বাংলাদেশে বসে বসে ট্রেড করতেছে। ডিলিং রুম যেটা বলা হয়, ডিলিং রুমটা কিন্তু ফ্রন্ট অফিসের পার্ট, ফ্রন্ট অফিসের পার্ট। মিড অফিসে কি করে থাকে, আমার মিড অফিস হলো রিস্ক ম্যানেজমেন্টটা করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট কাজগুলো করে থাকে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং করে থাকে, অ্যালকো কমিটিতে রিপোর্ট করে থাকে। ব্যাক অফিসের কাজগুলো হলো সেটেলমেন্ট করা, আমার যে ফ্রন্ট অফিস যে বাইসেল গুলো করতেছে, মিড অফিস যে রিপোর্টিং গুলো করতেছে, সো এগুলো রেকর্ড রাখা, হিসাব রাখা, সবকিছু কাজ হলো রিকনসাইল করা, ঠিকভাবে সবকিছু করতেছে কিনা, এগুলো ব্যাক অফিসের কাজ। ব্যাক অফিস মানে তো ব্যাকে থাকে, আমরা সবাই জানি পিছনে থাকে, তাই না। তো ব্যাক অফিসে এই কাজগুলো করে থাকে পিছনে বসে। আমরা এখানে এলসিআর এনএসএফআর এর ডিফারেন্স পড়বো, দুইটা জিনিস ক্লিয়ার হবো। আমরা সবাই জানি বেসেলে আমরা এগুলো ক্লিয়ার করে আসছি, অলরেডি পড়ে আসছি। পড়াগুলো খুবই সহজ, আমরা অনেক কিছু পড়ছি বেসেলে। তো বেসেলের এখানে মাত্র লিকুইডিটি পার্ট, যেহেতু লিকুইডিটি চ্যাপ্টারটা পড়তেছি, এই কারণে দুইটা জিনিস পড়বো, এলসিআর এবং এনএসএফআর। সো এলসিআর হলো আমার কি, যে এলসিআর হলো লিকুইডিটি কভারেজ রেশিও। আমার লিকুইডিটি কভারেজ রেশিওর মূল কথাটা কি, যে আমার যে লিকুইডিটি দরকার, আমার যে একটা ব্যাংক রান করার জন্য, পরিচালনা করার জন্য যে লিকুইডিটি দরকার, ওই এনাফ লিকুইড আছে কিনা এটা মেজার করে থাকি এলসিআর এর মাধ্যমে। সো এটা কিভাবে মেজার করে থাকি, স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, আমি উপরে থাকে, নিচে থাকে হলো টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার নেক্সট 30 ক্যালেন্ডার ইয়ার। গত পরবর্তী 30 দিনের ভিতরে যে পরিমাণ ক্যাশ আউটফ্লো হতে পারে আমার, ওই পরিমাণ আমার অ্যাভেলেবেল ক্যাশ আছে কিনা ওইটা মেজার করে থাকে এখানে। এটা 100 অথবা 100 বেশি হওয়া লাগে। এনএসআর হলো স্টেবল ফান্ডিং রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও। আমার যে ব্যাংক, আমার যে অ্যাসেট গুলো আছে ওগুলো স্টেবল কিনা, হ্যাঁ, আমার যে পরিমাণ ফান্ড দরকার ওই পরিমাণ ফান্ড, স্টেবল ফান্ড আছে কিনা ওইটা এখানে মেজার করে থাকি। এটা হলো অ্যাভেলেবল স্টেবল ফান্ড মাইনাস ডিভাইডেড বাই লিকুইড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড। এখানে খুব ভিতরে ঢোকার দরকার নেই, আপনি শুধু ফর্মুলা গুলো মনে রাখেন, জিনিসটা কি ওটা মনে রাখেন, রেট গুলো মনে রাখেন। এটা 100% বেশি হওয়া লাগবে, রেট গুলো মনে রাখেন, এগুলো শর্ট নোট আকারে আসলে আপনি পারবেন। এলকো ফরমেশন রোল এন্ড রেসপন্সিবিলিটি, আমার এলকো রেসপন্সিবিলিটি গুলো কি কি, আমরা এটা অলরেডি পড়ে আসছি। আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিয়ে থাকি, রিস্ক ওভারসেট করে থাকি, রেগুলেটরি কমপ্লায়েন্স করে থাকি, পারফরমেন্স মনিটরিং করে থাকি আমার এলকো কমিটি। আমরা আজকে ক্লাসে একবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা একটু মনোযোগ হবেন, আমরা ক্লাসের শেষের পড়াগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো, একটু পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো ট্রান্সফার প্রাইসিং এন্ড অ্যাসেট এন্ড লায়াবিলিটি। সো ট্রান্সফার প্রাইসিং এর মূল কথা কি, ট্রান্সফার প্রাইসিং এর মূল কথা হলো আমার ইন্টারনাল সিস্টেম উইদিন ব্যাংক টু প্রাইস ট্রান্সফার। ট্রান্সফার প্রাইসিং হলো আমার এক ডিপার্টমেন্ট, আমার ডিপোজিটররা কি করতেছে, ডিপোজিটররা হলো 4% বড় করতেছে, আমি লেন করতেছি 8% হারে, যে মাঝখানে 4%, এই 4% হলো আমার লাভ। এটা হলো ট্রান্সফার প্রাইসিং। আমি যে পরিমাণ আমি কি করতেছি, এক ডিপার্টমেন্ট আমার বড় করতেছে, ঠিক আছে, আমার জেনারেল ব্যাংকিং ডিভিশন বড় করতেছে, ক্রেডিট ডিভিশন লেন করতেছে, জেনারেল ডিভিশন হলো কি করতেছে, আমার খরচ করতেছে 4% হারে, হ্যাঁ, ডিপোজিটরতে 4% হারে দিচ্ছে। আমার এই ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রেডিট ডিপার্টমেন্ট 8% হারে লোন দিচ্ছে, এই যে গ্যাপটা, ওইটা হলো আমার ট্রান্সফার প্রাইসিং। আমার ট্রান্সফার প্রাইসিং কেন দরকার, আমার কেন গ্যাপ দরকার, গ্যাপ অ্যানালাইসিস করা দরকার। আমরা সবাই জানি যে প্রত্যেক বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু এটা আছে, স্প্রেড নামে আমরা পরিচিত, তাই না। স্প্রেড কেন দরকার, ট্রান্সফার প্রাইসিং এর আরেকটা নাম হলো স্প্রেড। স্প্রেডটা কেন দরকার, প্রফিটেবিলিটির জন্য। একটা ব্যাংক প্রফিটেবল কিনা ওইটা এনশিওর করার জন্য আমার ট্রান্সফার প্রাইসিং দরকার। আমার যদি গ্যাপ না থাকে, আমি যদি যে রেটে বড় করি, যে রেটে লোন দেই, দুইটা রেট যদি সেম থাকে তাহলে তো আমার লাভ হইলো না, হ্যাঁ। তারপর রিসোর্স অ্যালোকেশনের জন্য দরকার, রিস্ক ম্যানেজমেন্টের জন্য দরকার, পারফরমেন্স মেট্রিক্স এর জন্য দরকার। সো এই আমি তো ব্যবসায়ী করি এই 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 জিনিসগুলোর জন্য, হ্যাঁ।
সো পারফরমেন্স মেট্রিক্স এর জন্য দরকার, এই জিনিসগুলোর জন্য ট্রান্সফার প্রাইসিং দরকার। সো এই ছিল আমাদের আজকে ক্লাস। আমরা আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আজকে ফার্স্ট ক্লাস, আমরা 4টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করছি। সো আমরা এখন একটু দেখে আসবো আসলে আমরা কি করছি পুরো ক্লাসে। আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছি, ট্রেজারি ম্যানেজমেন্ট কি, ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, এখানে মানি মার্কেট নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা তারপর সেকেন্ড চ্যাপ্টারে আমরা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলা শিখছি। আজকে ক্লাসের থার্ড চ্যাপ্টার আমরা ফরেন এক্সচেঞ্জ নিয়ে কথা বলছি। আজকে ক্লাসের লাস্ট চ্যাপ্টার আমরা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। এলকো কমিটি এবং এলকো টিমের ভিতরে ডিফারেন্স শিখছি। ঠিক আছে, লাস্টে একবারে ট্রান্সফার প্রাইসিং নিয়ে কথা বলছি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আপনারা অনেক কিছু আজকে ক্লাসে শিখতে পারছেন। সো আপনাদের শিখানোর মাধ্যমে আমি আমার নলেজ গুলো অনেকটা আমার ক্লিয়ার হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।